নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ আর ফিরে দেখা 2013 নিয়ে আমি প্রদীপ্ত। হয়তো কৌতূহল হতে পারে যে আজকের এই শোতে আমাদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, কিন্তু আমাদের শোয়ের নাম সরাসরি সৌরভ নয় কেন? তার কারণ আজকে আমাদের শোয়ের টপিক কিন্তু শুধু ক্রিকেট নয়, একেবারে নিখাদ বাঙালির জমজমাট বছর শেষের আড্ডা। এবং সেই আড্ডাতেই আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই আগেই বললাম, সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন। তাছাড়া আমাদের সঙ্গে রয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্য এবং আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সম্বরণদার হয়তো আজকে অন্য একটা ইন্ট্রোডাকশনও হতে পারতো। একদম সরাসরি আড্ডাতেই চলে আসবে এবং শুরুতেই আমি সৌরভদার কাছে আসতে চাইব। সৌরভদা, আজকের এই শোটা ক্রিকেট শোয়ের থেকে একদম ডিফারেন্ট, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে তো ক্রিকেটীয় প্রশ্ন করতেই হয়। তো সেক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে 2013 ভারতীয় ক্রিকেটের জন্য কেমন গেল? আমি ভালো বলবো, মন্দও বলবো, শুধু ভালো বলবো না, কারণ ভারত বছর শুরু করেছিল ভালোভাবে। অস্ট্রেলিয়াকে তারা হারায় টেস্ট সিরিজে 4-0, কিন্তু সেটা হোম সিরিজ। সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ইংল্যান্ডে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে প্রথমবার। এর আগে জয়েন্ট উইনার্স হয়েছে কয়েকবার, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ফার্স্টবার। কিন্তু শেষ হলো সাউথ আফ্রিকা ট্যুর দিয়ে, যেখানে ভারত ওয়ানডে সিরিজ টেস্ট সিরিজ দুটোই হেরেছে। তাই আমি মিলিয়ে মিশিয়ে বলবো, কারণ ভারতে জিতবে এটাই স্বাভাবিক। ভারতে হারানো খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো একদিকে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি জিত, অন্যদিকে তেমনি সাউথ আফ্রিকায় গিয়ে টেস্ট অ্যান্ড ওয়ানডে সিরিজ হারা। তাই আমার মতে ভালো মন্দ মিশিয়ে গেছে ভারতের এই বছর। ডেফিনেটলি সৌরভদা, কিন্তু বোধহয় ভারতের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের জন্য 2013 একটা আলাদা বছর হিসেবে চিহ্নিত থাকবে সচিন তেন্ডুলকারের অবসরের জন্য। সেই এক্সপিরিয়েন্সটা বছরের শেষে কি মনে হচ্ছে? একটা বছর শেষ হয়ে গেল এবং তার সঙ্গে সচিন যুগও কি শেষ হয়ে গেল বলা যায়? হ্যাঁ, এ তো নিশ্চয়ই। সচিন যুগ তো শেষ হলেই স্পোর্টস এরামই একদিন সবাইকে যেতে। আর শুধু সচিন নয়, জ্যাক ক্যালিস টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করলো এই বছর। তাই টেস্ট ক্রিকেটের কাছে একটা মস্ত বড় লস, কারণ টেস্ট ক্রিকেটে যদি ভারতের এই সচিন তেন্ডুলকারের কন্ট্রিবিউশন অসাধারণ হয়, জ্যাক ক্যালিসেরও কিন্তু সাউথ আফ্রিকান ক্রিকেটে অসাধারণ। টেস্টে জ্যাক ক্যালিস আর সচিন তেন্ডুলকার দুজনের কন্ট্রিবিউশন তাদের রেসপেক্টিভ টিমের কিন্তু এক। জ্যাক ক্যালিস শুধু রান করেননি, তিনি 300টা টেস্টে উইকেটও নিয়েছেন। তার সাথে ইংল্যান্ডের টিম থেকে রিটায়ার করেছেন গ্র্যাম সোয়ান। সেটাও আমি মনে করি ইংলিশ ক্রিকেটে একটা মস্ত বড় ঘটনা, কারণ ইংল্যান্ড যে এতদিন ধরে শাসন করে এসেছিল পৃথিবীকে, অস্ট্রেলিয়ায় গিয়ে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে গেছে, তার মূল কারণ ছিল কিন্তু গ্র্যাম সোয়ান। একটা ওভারসিজ স্পিনার হয়ে ইংলিশ কন্ডিশনসে বোলিং করে 60টা না 64টা টেস্টে উনি 250টা টেস্ট উইকেট নিয়েছেন, হুইচ ইজ আ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। তাই তিনিও কিন্তু ইংলিশ ক্রিকেটে একটা মস্ত বড় নক্ষত্র। তাই অনেক কিছু এই বছর হয়েছে। বছর শেষ হচ্ছে মাইকেল শুম্যাকারের এই দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে। তাই এই বছর খেলার পক্ষে হয়তো খুব একটা আনন্দকর নয়, কারণ অনেক বড় বড় মানুষের, সাকসেসফুল মানুষের শেষ হয়েছে এই বছরে। ডেফিনেটলি আমরা খেলার প্রসঙ্গে সচিন তেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট, বিশ্বের খেলাধুলো সবকিছু নিয়ে তো ডেফিনেটলি আলোচনায় থাকবো যখন গৌতম দা সম্বরণ আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই নোটটাতে একবার অগ্নিমিত্রাদির কাছে যেতে চাইবো। দিদি, এই মুহূর্তে যদি বলা যায় সচিন তেন্ডুলকার 2013 পর আর ভারতীয় ক্রিকেটে নেই, এটা ক্রিকেট ফ্রেটার্নিটির বাইরের একজন হিসেবে আপনার চোখে কি রকম মনে হচ্ছে? তোমাকে প্রথমেই বলেছিলাম ক্রিকেটের প্রশ্ন আমাকে করবে না, শুরু করলে ক্রিকেটের প্রশ্ন দিয়ে। বাট হ্যাঁ, ডেফিনেটলি সচিন না থাকায় খেলা দেখার যে আনন্দটা বা উৎসাহটা সেটা অনেকটাই কমে গেছে। এবং আমার মনে হয় যে সচিন, সৌরভ দুজনেরই, এবং এখন যারা রয়েছে তাদের সাথে আমি অন্তত অতটা ওয়াকিবহল নই যে কারা খেলছে না খেলছে, মানে অতটা ঠিক এন্থু পাই না খবর রাখার আর কি। বাট সচিনের চলে যাওয়াটা যে আর দেখতে পাবো না সচিনকে, এইটা সামহাও এখনো আমার মনে হয় যে সিঙ্ক ইন করেনি, যে সচিনকে আর কোনোদিন খেলতে দেখবো না। এইটা সামহাও একটুখানি অদ্ভুত লাগে ভাবতে। দিদি, এই একটা জায়গাতে যদি ভারতীয় ক্রিকেট মানে শুধু তো ক্রিকেট নয়, একটা তার বাইরের একটা বহির্জগৎ আছে এবং সেখানে ফ্যাশনও একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পুরনো বা এখনকার যারা সব মিলিয়ে ফ্যাশন স্টেটমেন্টে কাকে কত নাম্বার দিচ্ছেন অগ্নিমিত্রা পাল? আমার মনে হয় সচিন দিয়ে শুরু করি আমরা। সচিন খুব সাংঘাতিক ফ্যাশনেবল আমি বলবো না, ও খুব এক্সপেরিমেন্টাল নয়, ও যা পড়তো খুব সেফ আর কি, মানে খুব একটা এক্সপেরিমেন্ট করতেন না পোশাক নিয়ে। এবং আমার মনে হয় যে যেটা যেটা পড়তেন সেটা হি ওয়াজ কনফিডেন্ট যে ওটা পড়লে ওনাকে ভালো লাগবে দেখতে। সো দ্যাট ওয়ে হি ওয়াজ নেভার রং। খুব একটা এক চুলের হেয়ারস্টাইলটা মাঝে একবার বদলেছিলেন, সেটা আই জাস্ট ডিডন্ট লাইক ইট, ইট ওয়াজ জাস্ট অ্যাট্রোশিয়াস। বাট তাছাড়া আমার মনে হয় যে হি ক্যারিড হিমসেলফ ভেরি ওয়েল। আমার মনে হয় যে যুবরাজ ইজ ভেরি ভেরি ফ্যাশনেবল। ধোনি ইজ অ্যাগেন আমি খুব একটা ফ্যাশনেবল বলবো না, মাঝে সাঝে একটু এক্সপেরিমেন্ট উনি করেন, হেয়ার কাট নিয়ে করেন। বিরাট কোহলি আই থিঙ্ক ইজ এক্সট্রিমলি ফ্যাশনেবল। তো আমার মনে হয় যুবরাজ এন্ড বিরাট আর দ্য মোস্ট ফ্যাশনেবল এখন ক্রিকেটের যদি বলা যায়। আমি দিদির থেকেই একটা মার্কশিট নেবো, অগ্নিমিত্রা দিদির থেকে। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট খেলার সময় আর ক্রিকেট ছাড়ার পর এখন এই মুহূর্তে ফ্যাশন স্টেটমেন্টে নম্বর বেড়েছে না কমেছে না একই আছে? সৌরভ কি লাইনে আছে না লাইনে নেই? সৌরভদা শুনতে পাচ্ছে না? আমরাও শুনবো। আমার মনে হয় সৌরভ ইজ অ্যাগেন সচিনের মতনই, মানে খুব একটা এক্সপেরিমেন্টাল নয় পোশাক নিয়ে। আমি যখন ওর সাথে দাদাগিরিতে কাজ করেছিলাম, হি ওয়াজন্ট, মানে যদিও বা ওটাতে একটা বলে দেওয়া হয়েছিল যে একটা ব্লেজার্সের ধরনই পরবে, বাট আমার মনে হয় ও পোশাকের মধ্যে মানে খুব একটা কি বলবো, পুজোর সময় কুর্তা আর অনুষ্ঠান বা অফিসিয়াল ফাংশন হলে ব্লেজারের মধ্যেও খুব সিলেক্টিভ কালার্স, যে কালার্স থেকে ইউজুয়ালি বেরোয় না। আর খেলার যদি অনুষ্ঠান হয় তাহলে টি শার্ট বা তার সাথে একটা হয়তো সোয়েটার উপরে। কোনটা সবচেয়ে ভালো ক্যারি করেন, এথনিক? আমার মনে হয় না, পুজোর সময় ডেফিনেটলি কুর্তাতে খুব ভালো লাগে, হি ক্যারিজ ইট ভেরি ওয়েল। আর ব্লেজার্সে আমার মনে হয় যে খুব খুব ভালো লাগে দেখতে, হিজ এন্টায়ার স্ট্রাকচার লুকস ভেরি গুড ব্লেজারে। গৌতম দা, ঠিক এই জায়গাটায় ক্রিকেটারদের ফ্যাশন স্টেটমেন্ট, ক্রিকেট কভার করার ক্ষেত্রে প্রচুর এরকম অভিজ্ঞতা হয়েছে, তো সেক্ষেত্রে এই জমানা এবং আগের জমানা মিলিয়ে আপনার চোখে? আমি বলবো যে আমি অগ্নিমিত্রের সঙ্গে একটু ডিফার করি। আমার মনে হচ্ছে যে সৌরভের ফ্যাশন, সৌরভ খেলা ছাড়ার পর অনেক বেটার হয়েছে। সচিনেরও শুরুতে যা ছিল গত 4-5 বছরে একেবারে ডিজাইনার ওয়্যার ছাড়া পড়তেই দেখিনি। সচিনকে আমার বেশ এক্সপেরিমেন্টালও মনে হয়েছে। আমার মনে হচ্ছে সচিন সৌরভ দুজনেরই একটা বড় কথা বলে যে ব্যাটসম্যানদের যত বয়স হয় তারা তত বেশি ম্যাচিওর করে। আমার মনে হচ্ছে এই দুজনকে সেন্স অফ ড্রেসিংটা অনেক ইমপ্রুভ করেছে লাস্ট 4-5 বছর, অ্যান্ড ইজ ভেরি গুড। যুবরাজ শুরু থেকেই খুব ভালো ড্রেস করেন, যুবরাজ, বিরাট কোহলি এরা শুরু থেকেই খুবই। আর আগের জেনারেশনে আমি বলবো দিলীপ দোষী ওয়াজ ভেরি স্টাইলিশ সব সময়। পটাউডি অফকোর্স পটাউডি, কিন্তু পটাউডিকে অনেক সময় দেখেছি যে খুব ক্যাজুয়াল ওয়্যারও পড়তে, বিকজ পটাউডি সব কিছু ক্যারি করতে পারতেন। পটাউডি অনেক সময় বদারই করেননি যে তিনি কি পরে আছেন না আছেন, অন্তত আমি শেষের দিকে বলছি, লাস্ট 8 বছর 10 বছর এরকম একটা সময়। কিন্তু দোষী সবসময় ভীষণ ভেরি স্টাইলিশ ড্রেসার। সৌরভদা, আজকে আমরা একদম আনকট একটা জোনে ধরার চেষ্টা করছি আপনাকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাঠে খেলা, স্ট্রোক, পারফরমেন্স, এই সব কিছু নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে। আজকে স্টাইল স্টেটমেন্ট নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। অগ্নিমিত্রাদি কি বলেছেন সেটা নিশ্চয়ই শুনেছেন। তো সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কি কি চেঞ্জেস এনেছেন ফ্যাশন স্টেটমেন্টের দিক থেকে খেলার সময় এবং এখন? অনেকে বলছে গ্ল্যামার প্রচন্ড বাড়ছে এবার, দাদাগিরিতে অনেক বেশি স্টাইলিশ ড্রেসেস, এবং আমার মনে হচ্ছে যে সৌরভের আরেকটা কামব্যাক 2013-তে ঘটেছে এই অনুষ্ঠানটা। অ্যাকচুয়ালি লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মধ্যখানে, তাই আমি শুনতে পাইনি উনি কি বলেছেন। আরেকবার শুনিয়ে দিচ্ছি একদম অগ্নিমিত্রাদি যেটা বলেছেন। অগ্নিমিত্রাদি আরেকবার। আমার মনে হচ্ছে যে সৌরভের ড্রেসিং ইজ কি বলবো, খুব একটা এক্সপেরিমেন্ট করতে চায় না আর কি, সচিনের মতনই। ক্যাপ্টেন সৌরভ মাঠে যতটা এক্সপেরিমেন্টাল, ড্রেসের ক্ষেত্রে ততটা নয়। হ্যাঁ, মানে হিজ ড্রেসিং ইজ নট ভেরি, আমি যাকে বলবো যে ফাঙ্কি বা খুব এক্সপেরিমেন্টাল সেরকম নয়। বাট ব্লেজার্সের মধ্যে যেটা বললাম যে অফিসিয়াল ফাংশনস বা কর্পোরেট ফাংশনে সেরকম যদি ফাংশন হয় তাহলে ব্লেজার বা কমপ্লিট স্যুটে খুব ভালো লাগে, হি ক্যারিজ ইট ভেরি ওয়েল। আর তাছাড়া এমনি যখন ক্যাজুয়াল ফাংশন যদি হয় তাহলে আমার মনে হয় টি শার্ট সেই অ্যান্ড ডেনিমে হি ইজ মোর কমফোর্টেবল, যেটা এখন খুব একটা ওনাকে বেশি দেখতে পাওয়া যায় না। সৌরভদা? বাট অফকোর্স এথনিক ওয়্যারে হি ইজ অ্যাগেন, যেটা বলছিলাম, পুজোর সময় খুব ভালো লাগে, যখন যে কোনো পুজোর বা যে কোনো আমাদের যখন অনুষ্ঠান হয় তখন সেখানে উনি সবসময়তে কুর্তা পরেন, তো দ্যাটস রিয়েলি নাইস। সৌরভদা, নিজের মার্কশিট শুনে কেমন লাগলো?
যা দেবে ফ্যাশন স্টেটমেন্ট হচ্ছে যা দেবে তাই পরবো, এটাই আমার ফ্যাশন স্টেটমেন্ট। না কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কোনটায় সবচেয়ে বেশি কমফোর্টেবল, ভারতের ওই সাদা যে টেস্ট আউটফিটটা সেটাতে, নাকি চুড়িদার বাঙালি একদম নিখাত বাঙালি ড্রেসে, নাকি ব্লেজার বা একদম এক্সিকিউটিভ সর্ট অফ কোনো ড্রেসে? ডিপেন্ড করে কোন অকেশনে যাচ্ছি। খেলার মাঠে সাদা ড্রেস, পুজোর সময় অবভিয়াসলি পাঞ্জাবি পাজামা, বাঙালিদের বাড়ি বিয়ে থাকলে, শুভ কাজ থাকলে পাঞ্জাবি পাজামা, আর অফিসিয়াল কাজে গেলে হয়তো স্যুট আর ট্রাউজার। আমি অতটা ফিনিকি নই জামা কাপড় নিয়ে, আমি যেটা পাই সেটা পরি। আমি কলকাতায় গিয়ে কোনোদিন নিজের জামা কাপড় কিনিনি, তাই আমি অতটা ফ্যাশন কনসিয়াস নই। আর আমি শুনছিলাম শুরুতে যে আপনাদের মধ্যে কোনো একজন বলছিল যে সৌরভকে খেলা ছাড়ার পর অনেক ফ্যাশন কনসিয়াস মনে হয়েছে, অনেক জামা কাপড় সে ভালো পড়তে শুরু করেছে, অনেক বেশি গ্ল্যামারাসও লাগছে। গৌতমদা বলছেন ব্যাট আর বলের দিকে চিন্তা ছিল, তো খেলা ছাড়ার পর সেটা আর নেই, তাই এখন জামা কাপড়ের চিন্তাটার জন্য একটু সময় বেশি আর কি। না, গৌতমদা বলেছেন অনেক বেশি গ্ল্যামারাসও লাগছে। এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু অন্য আলোচনায় ফিরে আসি, সম্বরণদার কাছে আসতে যাবো। সম্বরণদা, ফ্যাশন নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু এই 2013 যে বছর চলে গেল, শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরেও বাঙালি খুব কাছের বেশ কিছু মানুষজনকে তো হারালো। মানে যদি ক্রিকেট মাঠ থেকে আমরা সচিন তেন্ডুলকরের অবসর ধরি বা অন্যান্য খেলার ক্ষেত্র ধরি, পাশাপাশি অন্য ফিল্ডেও প্রচুর মানুষজন তারা হয়তো আমাদের ছেড়ে চলে গেলেন। সব মিলিয়ে 2013 বছরটা তোমার কাছে কিরকম? 2013টা না খুব বৈচিত্র্যময় বলতে পারি। মানে প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর ঘটনাবহুল একটা বছর গেছে, অনেক কিছু যোগ বিয়োগ, মানে সব মিলিয়ে তুমি যখন টপ ক্লাস, কতগুলো প্লেয়ার, টপ ক্লাস প্লেয়ার অন দ্য ওয়ার্ল্ড, তারা ক্রিকেট থেকে চলে গেছে। রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, তেন্ডুলকার, গেমস ওয়ান বললো, মানে এরকম অনেক ক্রিম প্লেয়ার যারা যেন ক্রাউড মাঠে অনেক বেশি আসতো, সেটা একটা দিক সময় এলো ছাড়তেই হবে। আর অনেক ঘটনাবহুল দিক থেকে গেছে, পলিটিক্যালি অনেক কিছু গেছে, বা অন্য ফিল্মের ক্ষেত্রে নতুন নতুন ছবি অনেক কিছু বেরিয়েছে, বিশেষ করে বাংলা ফিল্মের ক্ষেত্রে। তো একটা গেছে। আমি একটু জাস্ট আজকে সরে যাচ্ছি অন্য জায়গায়, যারা মহারাজ হয়তো একটু বাদেই বলবে। আমার মনে হয় প্লেয়ার্সদের ফ্যাশনটা কীরকম জানো তো? উই আর ভেরি কমফোর্টেবল উইথ টি শার্টস, ভেরি কমফোর্টেবল উইথ টি শার্টস, জিন্স টি শার্ট আমাদের আইডিয়াল। হ্যাঁ, বা এই যে ব্লেজারটা কিন্তু আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে। ছোটোবেলা থেকে স্কুল টিমে খেললাম ব্লেজার, তারপর ব্লেজার পড়তে পড়তে বড় হলাম, আলটিমেটলি ব্লেজার লুকস ভেরি স্মার্ট, আমি অন্তত মনে করি। এবং সৌরভ সম্পর্কে আমি বলতে পারি, ও যা ড্রেস করে, এত মার্জিত ড্রেস, স্মার্ট ড্রেস তুমি বলো, মার্জিত বলছি আমি। ওর যখন ওয়েন ই ওয়ার্স ট্রাউজার অ্যান্ড দ্য মানে এমনি শার্টস পরে, ইটস লুকস সো নাইস। তার জন্য খুব রংচঙা পড়তে হয় না, ডাজেন্ট মিন দ্যাট রংচঙা পড়তে হবে। এখন যুবরাজ সিং বা বিরাট কোহলি, ইয়াংস্টার্স ওরা অনেক কিছু করতে পারে, কিন্তু you have to go with the fashion by your age. ডেফিনেটলি। আমাদের এই আড্ডায় আমরা স্বাগত জানাবো অভিনেত্রী পাওলি দামকে, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবং পাওলির সম্পর্কে প্রথমেই আমাদের একটা অভিযোগ আছে যে বাঙালি চিরকাল বলে আসে যে দু নৌকোয় পা দিয়ে নাকি চলা যায় না, কিন্তু পাওলি দাম সেই কাজটাই করে দেখিয়েছেন। একই সঙ্গে কলকাতা এবং তার সঙ্গে মুম্বাই, দু জায়গাতেই ফিল্মে রাজত্ব চলছে পাওলি দামের, এবং সেটা নিয়েই পাওলির কাছে আসতে চাইবো। পাওলি, তাহলে দু নৌকোয় পা দিয়ে চলা যায়, এটা পাওলি দাম প্রমাণ করলেন 2013-এ। জানি না, চেষ্টা চলছে, দেখা যাক। আমি একটু ফিরে যাব তোমাদের আলোচনায়। জাস্ট আমি ঢোকার সময় স্টুডিওতে শুনলাম এটা, সৌরভদার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে গৌতম দা, সম্বরণ দা, অগ্নিদি অনেকে অনেক কিছু বললো। আমার কাছে সৌরভের যে চিত্রটা আসে সামনে, সেটা লর্ডসের মাঠে টি শার্ট খুলে নাচানো, দ্যাটস দ্য ফ্যাশন স্টেটমেন্ট। সৌরভ গাঙ্গুলি বলতে ওটাই হুট করে মাথায় আসে। গৌতম দা, হাফ ভলি। ভালো, তাহলে তো জামা কাপড়ের খুব একটা দরকার হবে না, খুব একটা কিনতে হবে না, ওই ছবিটা দেখালেই হবে। কি সৌরভ, কি মনে হয়? না, পাওলি দামের চোখে সৌরভ গঙ্গোপাধ্যায় সবচেয়ে বেশি গ্ল্যামারাস কোন সময়, যখন খেলতেন তখন না এখন? দুটোই ডেফিনেটলি। তখন একটা অন্যরকম গ্ল্যামার, যেটা বললাম আর কি, লর্ডসের মাঠে টি শার্ট খুলে নাচা, হই হুল্লোড়, প্রচুর এক্সাইটমেন্ট। এখন আবার একটা অন্য সৌরভ গাঙ্গুলি। সো দুটোই খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখন না সালমান খান এত ফিল্ম করতে পারে, ওর কোনো খরচাই নেই ড্রেসের, অর্ধেক সময় খালি গায়ে দেখি ওকে আমি। সো প্রডিউসার করে পয়সা সেভ হয়ে যায়।
একটা সিরিয়াস নোটে আমি ফিরবো। গৌতম দা, সবসময় সেলিব্রিটিদের ক্ষেত্রে প্রশ্ন করা হয় যে তারা কিভাবে পুরনো বছরটা ফেলে এলেন এবং কিভাবে নতুন বছরে তাকাচ্ছেন। তো একজন পেশাদার সাংবাদিকের কাছে নতুন বছর মানে সেটা কিভাবে শুরু হয়, কি কি টার্গেট সেট হয়, কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করা হয়? এই বছরটা ইউজুয়ালি এক একটা প্রত্যেকের যেরকম সাধারণ সবার যেরকম রেজলিউশন থাকে সেরকম একদিন সাংবাদিকের রেজলিউশন থাকে যে নতুন বছরে এই ইভেন্টস হবে। যেমন ধরো সে নেক্সট বছরে ওয়ার্ল্ড কাপ ফুটবল একটা হিউজ ইভেন্ট, ইন্ডিয়ান টিম ইংল্যান্ড যাবে, সেটা একটা হিউজ ইভেন্ট। বরাবরের মতো উইম্বলডন হবে, হয়তো লিয়েন্ডার পেস শেষবারের মতো খেলবেন, সেটা একটা ইভেন্ট হবে। কিন্তু এবছরে আমি বলবো একটু এক্সেপশন। এবছরটা এমন নানান রকম ঘটনার মধ্যে দিয়ে গেছে, আমি বিয়োগান্ত বেশি বলবো, হ্যাঁ অবশ্যই, যে তাতে নতুন বছরের রেজলিউশন সেট করার চেয়ে গত এই বছরে পাওয়া দুঃখগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। সবচেয়ে বড়, আমি এন্টারটেনমেন্ট ফিল্ড থেকে আমি এক্ষুনি 3 জনের নাম বলতে পারি। ঋতুপর্ণ ঘোষ, মান্না দে, যিশু দাশগুপ্ত, যাকে অনেকেই এর মধ্যে হয়তো ভুলে গেছেন, হিউজ কন্ট্রিবিউশন বাংলা ফিল্মে। আর সচিন টেন্ডুলকার চলে যাওয়াটা, আমরা এত অভ্যস্ত ছিলাম টেন্ডুলকারে যে তার চলে যাওয়াটা, স্পোর্টসম্যানের চলে যাওয়াটা অনেকটা প্রায় মারা যাওয়ারই মতন। আর সচিনের ক্ষেত্রে আরও বেশি মনে হয়েছে, প্রথমত শুধু আমরা অভ্যস্ত ছিলাম বলেই নয়, একজন সৌরভ গাঙ্গুলি কি একজন রাহুল দ্রাবিড় কি অনিল কুম্বলে তুমি রিটায়ারমেন্টের পরেও জানো যে উইল বি ইকুয়ালি সাকসেসফুল। যে আমি সচিনের ক্ষেত্রে খুব একটা শিওর নই যে উনি ইন্ডিয়ান টিমের কোচ হতে পারবেন কিনা, উনি কমেন্টেটর হতে পারবেন কিনা, বা অন্য হয়তো ব্যবসা করবেন। মানে সৌরভ গঙ্গোপাধ্যায় পোস্ট রিটায়ারমেন্ট একটা নিজের রুট আলাদা করে, শুধু সৌরভ কেন, দ্রাবিড়, কুম্বলে সবাই করে নিতে পারেন। সচিন সম্পর্কে আমি শিওর না উনি এমসি এর প্রেসিডেন্ট হিসেবে দারুণ কাজ করবেন বা উনি ইন্ডিয়ান টিমের কোচ হয়ে দারুণ হবেন। এই লোকটার এবং এর সঙ্গে আমাদের বেড়ে ওঠা সমস্ত কিছু, এই লোকটা আমাদের অস্তিত্বের একটা অংশ ছিল। এই লোকটার একটা সেঞ্চুরিতে আমাদের মন ভালো হয়ে যেত। সেই লোকটা চলে যাওয়া এবং সেই লোকটাকে আর নতুন করে পাওয়া যাবে কিনা আমি ভাবতেই পারি না। কোনো সচিন টেন্ডুলকার সৌরভের মতো একটা এরকম একটা শো করে তিনি সাড়া ফেলে দিয়েছেন, ইম্পসিবল। মানে আই উইল বি ভেরি সারপ্রাইজ যদি হয়। সো ওই দুঃখটা, জ্যাক ক্যালিস তো একজন বিদেশি, টেন্ডুলকার হারানোর দুঃখটা খুব বেশি, অনেক বেশি কাছে নিজে। প্লাস এবার বেঙ্গলের সেই অর্থে মোহাম্মদ শামি বাদ দিলে, আজকেও একটা সিলেকশন হয়েছে নিউজিল্যান্ড ট্যুরের জন্য, হাফ রান করে লোকে টিমে ঢুকে গেছে। বেঙ্গলের প্লেয়ার লক্ষ্মীরতন শুক্লা ড্রপ, মানে নট ইভেন কনসিডার্ড। অশোক ডিন্ডা তার একটা সিরিজ খারাপ খেলে যে বাদ। সো সব মিলিয়ে প্রদীপ্ত অন্যবারের চেয়ে এবারের ব্যালেন্স শিটে না পাওয়া বা লসটা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এত বেশি যে নতুন বছরের খাতাটা এখনো খোলা যায় না। চেনা গৌতমদার থেকে ক্রিকেট নিয়ে আমরা অনেক কিছু শুনলাম, অন্য বিষয়গুলোতেও আবার ফিরবো, কিন্তু আমি এই মুহূর্তে আবার একবার সৌরভদার কাছে আসতে চাইবো। সৌরভদা, 2013-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডায়েরিতে সবচেয়ে মেমোরেবল কি ছিল? টিভির পর্দায় রিয়েলিটি শোয়ে কামব্যাক করা? না, আমি সেটা মনে করি না। যেদিন থেকে আমার ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে সেদিন থেকে মেমোরেবল সেটা আমার কিছু থাকে না, কিছু মেমোরেবল নেই বা কিছু হয়নি। আর বাকি যা টেলিভিশন দাদাগিরি বলো বা কমেন্ট্রি বলো, it's just fallen in place, আর you just move on with it. তাহলে 2014 রেজলিউশন মনে রাখার মতো আমার কিছু নেই। 2014 রেজলিউশন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডায়েরিতে। রেজলিউশন ডিপেন্ড করবে খেলার সাথে কতটা যুক্ত থাকতে পারি, আর বেশি চেষ্টা করবো যাতে খেলার সঙ্গে আরো যুক্ত হতে পারে। কারণ আলটিমেটলি স্পোর্টসটাই হচ্ছে লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লাইফে সবচেয়ে বেশি যেটা আনন্দ দিয়ে থাকে স্পোর্টস। তাই দেখা যাক, কারণ এটা তো লিয়ান্ডারের মতো নিজের ওপর ডিপেন্ড করে না। আমাদের খেলাটা অলওয়েজ সিলেক্টেড, অলওয়েজ some other people taking decisions. So you will have to wait and see what happens. লিয়েন্ডার যেমন নিজের ডিসিশন নিজে নিতে পারে, সে উইম্বলডন খেলবে কি খেলবে না, উইম্বলডনে কতটা এগোবে সেটা ডিপেন্ড করবে তার এফর্টের উপরে। কিন্তু ক্রিকেট এমনই একটা খেলা ভারতবর্ষে, সেটা ডিপেন্ড করে অন্য লোকেদের উপরে। সো উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। 2014-তে সিএবি সেক্রেটারি 2014 জুলাইতে, সেটা কিরকম হয়? সেক্রেটারিটা না, হালকা এটা আউটসুইং। সেটাও ডিপেন্ড করবে অন্য লোকের উপরে।
সবকিছুই অন্যদের উপর ডিপেন্ড করছে, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা কি অন্য কোনো রোলে দেখতে পারবো? মানে ক্রিকেটার, ক্রিকেট এক্সপার্ট, কমেন্টেটর বা অ্যাঙ্কার, এর বাইরে নতুন কোনো রোল এক্সপ্লোর করার কোনো ইচ্ছে আছে, কোনো অ্যাডভেঞ্চার করার? অ্যাডভেঞ্চারে তো উনি না বলে দিয়েছেন। না, অ্যাডভেঞ্চারে কি না বলেছেন? হ্যাঁ, এক্সপ্লোর করার ইচ্ছে আছে। ক্রিকেট নতুন কোনো রোল ইচ্ছে আছে, কিন্তু আবার যেটা বললাম সেটা ডিপেন্ড করবে সিলেক্টেড হয় কিনা। খেলার সাথে যুক্ত থাকতে চাই, কিন্তু ডিপেন্ড করবে কি রোল, ডিপেন্ড করবে কিভাবে কে সিলেক্ট করে। আমি আবার বলছি, আমরা এমনই একটা স্পোর্ট সারা জীবন খেলে থাকি যেখানে অন্য কেউ সিলেক্ট করে থাকে তোমাকে, তাই ইট উইল ডিপেন্ড अगेन অন সামবডি এলসেস উইমস এন্ড ফ্যান্সিস। গৌতম দা, সৌরভ গঙ্গোপাধ্যায়কে খেলার সময় বহুবার রূপলী পর্দার হাতছানিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এসেছিল। এই যে নতুন রোলের কথা সৌরভ দা বলছেন, সেটা কি সেই দিকে, নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে অন্য একটা অফার এসেছিল বলেও, যেটা গৌতম দাই আমাদের জানিয়েছিলেন, যে তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার সাদা পোশাকেও দেখা যেতে পারে, রাজনীতির দিকেও? আমার মনে হয় না। রাজনীতি তো নিশ্চয়ই অফার্স থাকবেও, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সিএবি প্রশাসনে অনেকে চান যে সৌরভ সিএবিতে আসুন এবং আলটিমেটলি প্রশাসনের দায়িত্ব নিন, এবং সেটা সবচেয়ে ভালো হয় যদি উনি একটু নিচ থেকে শুরু করেন। প্রথমেই শীর্ষ পদে বসে গেলে অনেক সময় অনেক কিছু ঠিকঠাক জানা যায় না। তো যদি সবাই চান, এবং মোটামুটি আমি যতদূর জানি যে সবাই, এবং সৌরভ নিজে যদি রাজি থাকেন, তাহলে জুলাইতে ঢোকা আটকাচ্ছে কে? সৌরভ দা কি বলছেন নিজে, ফিল্ম বা রাজনীতি? জুলাই অনেক দেরি, জানি না। ফিল্ম তো নয়, ফিল্মের জন্য আমি কম্পিটেন্ট এনাফ কিনা আমি জানি না। না, কিন্তু সেটা কেন ছোট পর্দায় এত সাফল্যের পর বড় পর্দায় এক্সপ্লোর করা যায় না? আর গৌতম দা যেটা বললেন, সিএবি জুলাই অনেক দূর, আর 6 মাস প্রিপারেশন তো নিশ্চয়ই শুরু হয়। আগে আমাদেরটা মিটুক। জানি না, ফিল্ম নিয়ে আমি কোনোদিন ভাবিনি, তবে মনে হয় না। আর পলিটিক্স? এই যে বললাম, আগেও বলেছি, এবিপি আনন্দের এই শোতে পলিটিক্স নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা খুব সেন্সিটিভ টপিক। আচ্ছা, আমরা ঠিক এই নোটেই, এই আড্ডার মেজাজেই থাকছি, এবং একটা ছোট্ট বিরতি নেব। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসবো। ফিরে দেখা 2013, আমরা ফিরে এলাম ব্রেকের পর। আমি সরাসরি পাওলির কাছে জানতে চাইবো, পাওলি, 2013-এ যেরকম ভাবে আমরা পাওলি দামকে পেয়েছিলাম, 2014-এ পাওলি দাম কোন মুখী হবেন বেশি? মুম্বাইতেই বেশিক্ষণ থাকবেন, বেশি সময় কাটাবেন, বেশি কাজ করবেন, নাকি কলকাতায় আরো কোয়ালিটি, আরো ভালো কাজ করার ইচ্ছে আছে? দেখো, 2013-তে মানে বাংলা ছবি অনেকগুলোই করেছি। তার মধ্যে হারকিউলিস, যেটা অভিজিৎ গুহ আর সুদেশ নারায়ণ ডিরেকশন, ফ্যামিলি অ্যালবাম মৈনাক ভৌমিকের ডিরেকশনে, তারপর অজানা বাতাস অঞ্জন দাসের ছবি। তো অনেকগুলো ছবি করেছি, প্লাস তার সঙ্গে সঙ্গে ইয়ারা সিলি বলে একটা ছবি, যেটা হিন্দির ফিল্ম, সুভাষ সাইগল ডিরেক্ট করেছিলেন, উনি গুলজার সাহেবের এডিটর ছিলেন। তো আমি আর পরম এই ছবিটা করলাম, এখনো কয়েকদিন শুটিং বাকি। তো মিলিয়ে মিশিয়ে চলছে আর কি। 2014-এ ডেফিনেটলি আরো অনেক ভালো কাজ করার ইচ্ছে আছে বাংলায়, বাংলা ছবি তো ডেফিনেটলি করব। না, মুম্বাই না কলকাতা, কোনটা বেশি মন করে? পাওলি দামের মন কোথায় পড়ে থাকে বেশি? কলকাতা ডেফিনেটলি। মানে যখনই আমি বাইরে থাকি, ইনফ্যাক্ট শুধু বম্বে কেন, বিভিন্ন জায়গায় যেখানেই শুটিং করি, আমি যেরকম একটা কঙ্কনি ছবি করেছিলাম বাগা বিচ, তখন 1 মাস গোয়ায় ছিলাম, কিন্তু সেই সময় সবসময় কলকাতার কথা মনে পড়ে। ফ্যামিলি, বন্ধু বান্ধব সবটাই তোমার এখানে, তো মন তো টানবেই। আর একটা কথা বলি, 2013-র শেষে এসে মানে অনেকটা ভালো সময় কাটিয়েছি 2013-এ, আবার কিছু কিছু মন খারাপের ঘটনাও ঘটেছে সেরকম। তার মধ্যে যেগুলো গৌতম দা বলছিলেন, ঋতুদার চলে যাওয়াটা একটা বিশাল মানে বড় লস। আমি জানি সিনেমার ক্ষেত্রে তো ডেফিনেটলি লস, আমার কাছে ব্যক্তিগতভাবে মানে একটা পার্সোনাল লস। ঋতুদার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল সব চরিত্র কাল্পনিকে।
আর তাছাড়াও মানে ঋতুদা সবসময় মানে আমার যে কোনো ক্রাইসিসে সবসময় পাশে থাকতেন, ফোন করতেন কেমন কাজ করছি কি করছি। তো এইটা একটা বিশাল বড় লস, মানে ঋতুদা সবসময় এত সাপোর্ট করতো, শুধু আমাকে কেন সবাইকেই হয়তো করতো। আর সব থেকে দুঃখের যেটা যেটা বারবার মনে পড়ে, ঋতুদা একটা ছবি ভেবেছিলেন আমাকে আর ইন্দ্রনীলকে নিয়ে করবেন। আমি তখন বম্বেতে ছিলাম, শুটিং করছিলাম, ফিরে এসে দেখা করার কথাও ছিল, কিন্তু হলো না সেটার। মানে ঋতুদার চলে যাওয়াটা একটা বিশাল লস। আমরা আরো একজন কৃতি বাঙালিকেও 2013-এ হারিয়ে ফেলেছি। অগ্নিমিত্রাদির কাছে আসতে যাবো। অগ্নিমিত্রাদি, আর কোনোদিন বাঙালি সচক্ষে মান্না দেকে গান গাইতে দেখতে পাবেন না, এটা এবছরের জন্য কিরকম অনুভূতি? এটা ওই যেটা বলছিলাম না, সচিনের খেলা দেখার মতনই আর কি, যে সচিনকে আর দেখতে পারবো না কোনোদিন মাঠে খেলতে, আর মান্নাদের গান কোনোদিন আর নতুন গান শুনতে পারবো না, বা ওনাকে কোনোদিন আর দেখবো না সেই অর্থে। সেটা আমার মনে হয় যে কোনো বাঙালির কাছেই একটা মানে কখনোই সিঙ্ক ইন করবে না, অ্যাটলিস্ট ফর দ্য আদার 5 ইয়ার্স, নেক্সট 5 ইয়ার্স আমরা ভাবতেই পারবো না যে উনি নেই। সো সেই অর্থে আমার মনে হয় 2013 ওয়াজ ভেরি ভেরি স্যাড। এবং অফকোর্স ঋতুদারও, এবং ঋতুদার কথা বলতেও আমার একটা কথা মনে হচ্ছিল যে ঋতুদার সঙ্গে আমি কখনো কাজ করিনি কোনো ফিল্মে। ঋতুদার সঙ্গে মাঝে মাঝে পার্টিতে দেখা হতো। হঠাৎ একদিন সকালবেলা যখন কলকাতা ফ্যাশন উইক হলো, আমি মধুবনী নিয়ে কাজ করছিলাম, এবং ঋতুদার এরকমই আর কি, মানে এরকমই বোধহয় উনি মানুষটা ছিলেন। হঠাৎ সকালবেলায় মানে 6:30 7টার সময় ঋতুদার ফোন, আমি তো ঋতুদার ফোন নাম্বারটা দেখে একদম অবাক হয়ে গেছি যে হঠাৎ করে ঋতুদার 6:30টার সময় ফোন করছেন। ছবি বেরিয়েছিল পেপারে অনেকগুলো কস্টিউমসের। উনি বললেন যে কোন কোনগুলো ওনার চাই এবং ওনার কি ভালো লেগেছে ওই মধুবনীর কাজগুলো। তো আমার মনে হয় মানুষটা এরকমই ছিলেন আর কি, মানে যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের লোকের তার এফর্টটা উনি খুব ভালো বুঝতেন এবং সম্মানও দিতেন। এবং তারপরে কিছু পার্সোনাল কাজও করেছি ওনার জন্য, কিছু ওয়ার্ড্রোব বানিয়েছিলাম ওনার। অবশ্যই অবশ্যই। যখন ফ্যাশনের কথাই হচ্ছে, অগ্নিমিত্রাদির কথার রেস ধরেই জিজ্ঞেস করব যে এবছর বোধহয় ফ্যাশনের দিক থেকে নিউ ইয়ার বা এই বছর শেষটা একটা অন্যরকম, মানে এক্সপেক্টেড যেরকম শীত পড়বে মনে করা হয়েছিল সেটা তো নেই। তাহলে ফ্যাশনের স্টেটমেন্টটাও কি তার সঙ্গে সমতা রেখে পাল্টে গেছে খানিকটা? একদম যা বলেছো, মানে একবারেই শীত পড়েনি এবারে, এবং এই 2-3 মাসই আমরা পড়তে পারি একটুখানি উলেন্স আর স্মার্ট জ্যাকেটস। তো আমার মনে হয় সবাই মোটামুটি শপিং করে ফেলেছিল, ভেবেও ছিল হয়তো একটু ঠান্ডা পড়বে, কিন্তু সামাও আর ঠান্ডা পড়লো না। বাট সেগুলো তো আর ফেলা যাবে না। আমার আই এম শিওর যে আজকে সকালেও আমি দেখছিলাম টেলিভিশনে যে যথেষ্ট ঠান্ডা, নাকি 14 ডিগ্রি বোধহয়। তো রাত্রে আশা করি মানে ব্লেজার বা ওরকম স্মার্ট কিছু ড্রেস পরার মতো ফ্যাশন হবে এবং সেগুলো গায়ে দেওয়া যাবে। এবং আরেকটাও ফ্যাশন যে যত দ্য লিটল ব্ল্যাক ড্রেস যেটা আমরা বলি, যেটা 31st নাইটের একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা পোশাক, সেইটাও আবার খুব ইম্পর্টেন্ট। মানে যতই শীত থাকুক না কেন, তাতে দ্য লিটল ব্ল্যাক ড্রেস এইটা পরেও কিন্তু অনেককেই দেখতে পাওয়া যাবে। অ্যান্ড অফকোর্স ফ্লোরেসেন্ট কালার ভীষণভাবে ইন ফ্যাশন। আমি নিজেও একটা ইয়েলো কালারের ফ্লোরেসেন্ট কালারের গাউন পরে এসেছি। তো আমার মনে হয় মিলিয়ে মিশিয়ে এবারে 31st মানে সবকিছু যে ঢাকা ঢোকা পড়তে হবে। আমি অনেক কথা জিজ্ঞেস করবো। অবশ্যই অবশ্যই। তুমি বললে না লিটল ব্ল্যাক ড্রেস, হ্যাঁ আমি প্রচুর ইয়াংস্টার্স আইদার হি অর শি যাই হোক দেখেছি, মানে প্রচুর ঠান্ডা লাগছে কিন্তু ড্রেসটা এমন করে রেখেছে মানে সেটা ওকে দেখতে হয়তো খুব ভালো লাগছে ভাবছে, বা হয়তো সত্যিই ভালো, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এর কারণটা কি? তাও করছে কারণটা এটা যে কিছু মানে কষ্ট তো করতেই হয় ভালো যদি দেখতে হয়, তাহলে এই সামনে কফিটা রাখা রয়েছে, সেই কফিটা পাউলি খাচ্ছে না, মানে এটা কারণটা কি? মানে এটা তো পাউলি খেতে ইচ্ছে করছে কিন্তু কফিটা খেতে পাচ্ছে না। আমরা পাউলির মুখ থেকে শুনি। আমি ফ্যাশন নিয়ে যখন একটু বলি যে যেটা তুমি বলে ফ্লোরেসেন্ট, বেসিক্যালি নিয়ন্স আর ভেরি মাচ ইন দ্য ফ্যাশন। আর মানে আমি পার্সোনালি লেয়ার্ড জামা কাপড় পরতে পছন্দ করি, মানে সেটা উইন্টার হোক বা সামার হোক। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো খুব একটা শীত পড়ে না, তো সেই অনুযায়ী মানে ধরো লেয়ার্ড জামা কাপড় বলতে ভিতরে একটা মানে স্পেগেটি কিংবা একটা শার্ট বা টি শার্ট, তার উপরে কিছু একটা মেবি কটন বা লিনেন ম্যাটেরিয়াল হতে পারে, যেটা খুব কমফোর্টেবল, দেখতেও খুব ভালো লাগে, and at the same time আমাদের এখানকার ওয়েদার ক্লাইমেটের জন্য একদম সুটেবল। ফ্যাশন নিয়ে কাইন্ড অফ লেদার জ্যাকেট হতে হবে, মানে সেরকম শীত এখানে ডেফিনেটলি পড়ে না। আদারওয়াইজ খুব সুন্দর সুন্দর জ্যাকেটস, উলেন ম্যাটেরিয়ালস, অনেক কিছু পরা যায়। খুব বেশি হেভি নয়, মানে ইট লুকস মানে হেভি বাট अगेन ভেরি ফ্যাশনেবল, এরকম কিছু পরাই যেতে পারে। ফ্যাশন নিয়ে আমরা প্রচুর আড্ডায় রয়েছি, ফ্যাশন নিয়ে কথা হচ্ছে। আমি সৌরভদার কাছে আবার ওই আগের প্রসঙ্গটায় আসতে চাইবো। সৌরভদার কাছে কোন বাঙালির চলে যাওয়া এই বছর সবচেয়ে বেশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে টাচ করে গেছে?
দেখো, ঋতুপর্ণ ঘোষের নাম আমরা শুনলাম এতক্ষণ, ঋতুদা, মান্না দে, এরা বিখ্যাত বিখ্যাত বাঙালি। মান্নাদা তো ইররিপ্লেসেবল, কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে বয়স হলে সবাইকে একদিন না একদিন যেতে হবে। ঋতুপর্ণ ঘোষের যাওয়াটা ইজ আ বিগ শক টু অল অফ আস। আমি তখন ভারতবর্ষের বাইরে ছিলাম, যখন আমি এটা শুনি যে ঋতুদা মারা গেছে, তো আমি সত্যি সত্যি দুঃখিত হয়েছিলাম, কারণ ওনার সঙ্গে আমার অনেক দিনের আলাপ ছিল, কথাবার্তাও হতো। কিন্তু আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে, জীবনে যেমন আসে তেমনি সবাইকে যেতে হয়। দুঃখ থাকবে, কিন্তু মানুষকে সেটা মানিয়ে নিতে হবে। 2014 জন্য অন্য রকম কিছু করতে চান যেটা 2013-এ করেননি? যদি আবার আমাদের কাছে এরকম একটা কোনো ম্যাজিক উইশ দেয়া হয়, তাহলে কি চাইবেন 2014-এ করতে? দেখো, আমি খুব একটা ম্যাজিকে বিশ্বাস করি না, তবে 2013 আমার লাইফ খুব সিম্পল, খেলাধুলোর সঙ্গে যুক্ত, কাজকর্মর সঙ্গে যুক্ত। আমার মনে হয় 2014-এ সেই জিনিসটা খুব একটা বদলাবে না, কারণ সেগুলো এগিয়েও যাবে, কারণ অনেকের সাথে লং টার্ম অ্যাটাচমেন্টস থাকে, সেগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু আবার যেটা বললাম, খেলার মধ্যে যদি ফেরা যায় তাহলে সেটা খুবই ভালো হবে। ফেরা যাবে কিনা সেটা জানি না, কারণ ডিপেন্ড করবে অন্য লোকের ওপরে। তবে খেলার মানুষ, খেলার সঙ্গে জীবন জড়িয়েছিল এতদিন, তাই খেলার মাঠে যদি ফেরা যায় কোনো না কোনো ভাবে, সেটা সত্যি আনন্দদায়ক হবে। 2014-এ আমরা জানি যে শচীন তেন্ডুলকারের অটোবায়োগ্রাফি আমরা দেখতে পাবো। 2014-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ও কি একই পথে হাঁটতে চাইছেন? অটোবায়োগ্রাফি নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? হ্যাঁ, অটোবায়োগ্রাফি নিয়ে ভাবনা চিন্তা আছে, কিন্তু সেটা তো 2014-এ শেষ হবে না। সেটা শেষ হতে একটু সময় লাগবে, কারণ অনেক কিছু তো লিখতে হয়, তা সেটা একটু সময় লাগে। তাই হয়তো 2014 শেষ বা 2015 শুরুতে সেই অটোবায়োগ্রাফি তোমরা দেখতে পারবে। আশা করব পরের ওয়ার্ল্ড কাপের আগে একটা অটোবায়োগ্রাফি তোমরা দেখতে পাবে। গৌতম দা, বিভিন্ন সেলিব্রিটি নিশ্চয়ই বিভিন্নভাবে বছর শেষটা বা নিউ ইয়ারটা শুরু করেন, তো সেক্ষেত্রে এই যে কয়েকটা দিন, এটা কি একটা আগামী একটা গোটা বছরের জন্য নিজেকে নতুন করে কাজে ইনভলভ করার আগে একটা ফুয়েল ফেজ বলা যেতে পারে? সেটা বলাই যেতে পারে। তার আগে সৌরভ যেটা বলছিল প্রদীপ্ত, আমি জাস্ট একটা উপরে ইন্টারেস্টেড যে অটোবায়োগ্রাফিটা কি একেবারে স্ট্রেট ফ্রম দ্য হার্ট হবে, নাকি এখনো সৌরভ একটা ফেজের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটে এরপরে আসবে, একটু কন্ট্রোলড হবে, মানে অ্যাগ্রেশনটা থাকবে কি থাকবে? নন কন্ট্রোভার্সিয়াল বলছো? না, আমি নন কন্ট্রোভার্সিয়াল, আমি বলছি অ্যাগ্রেশনটা কি মানে একেবারে গাঙ্গুলিচিত থাকবে? না, আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশাপাশি আরো একটা জিনিসে আমরা দেখতে পাচ্ছি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ড্রেস কোডটা গৌতম দা একদম চেঞ্জ হয়ে গেছে, এবং অগ্নিমিত্রা দিয়ে একটু আগে বলছিলেন হাফ শার্ট, সোয়েটার, পুরো কমপ্লিট একটা নিউ লুক। আমি তো শুরুতেই বলেছি সৌরভের ড্রেস মেকওভার হিউজ, লাস্ট 3-4 বছরে বা খেলা ছাড়ার পরে হিউজ। টি শার্টে বরাবরই ভালো লাগতো, বাট এখন সব এখন চেঞ্জ হয়ে গেছে। অটোবায়োগ্রাফি কি সাহসী হবে? তোমরা বললে বিশ্বাস করবে না, অ্যাকচুয়ালি স্নান করে যখন আলমারিটা খুলি এই তিনটে জিনিসই সামনে ছিল, তাই এই তিনটে জিনিস বার করেই আমি পড়েছি। অটোবায়োগ্রাফি মনে করি যে কন্ট্রোভার্সিয়াল হতে হবে তার কোনো মানে নেই। আমি চাই অটোবায়োগ্রাফি এমনই হোক যে যেখান থেকে সামনের দিনের ক্রিকেটাররা যারা হয়তো সৌরভ গাঙ্গুলিকে টেলিভিশনে দেখেছে বা অনেকে হয়তো দেখেনি, তারা পড়ে খেলা শিখতে পারে, তারা পড়ে জানতে পারে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে সাকসেসফুল হতে গেলে কি কি করার দরকার পড়ে। আমি মনে করি না অটোবায়োগ্রাফি ভালো হওয়ার জন্য সবসময় কন্ট্রোভার্সিয়াল হতে হয়। হ্যাঁ, অনেক কথা থাকবে অটোবায়োগ্রাফিতে, অনেক কিছু বলারও থাকবে আমার, কিন্তু আলটিমেটলি আমি মনে করবো যদি আগের প্রজন্মের বা সামনের প্রজন্মের খেলোয়াড়রা সেই অটোবায়োগ্রাফি পড়ে খেলার সম্বন্ধে কিছু জানতে পারে, তাহলে অটোবায়োগ্রাফিটা অনেক বেশি মিনিংফুল হবে। বলতে বলতেই আমাদের এই বছর শেষের আড্ডায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। আপনাকেও স্বাগত জানাবো। আরও একবার আমি সৌরভদার কাছে আসতে যাবো। সৌরভদা, বছর শেষ বা নিউ ইয়ার্স ইভটা, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় কিভাবে বেশি সেলিব্রেট করতে ভালোবাসেন? মানে হুল্লোড় বা কোনো পার্টি বা সবার সঙ্গে বাইরে থেকে, নাকি একেবারেই নিছকই পরিবারের সঙ্গে থেকে? নিউ ইয়ার্সে পার্টিতে যাওয়া হয় না, পার্টি আমার খুব একটা পছন্দ নয়, কারণ আমি কমপ্লিটলি নন অ্যালকোহলিক।
আই ডোন্ট স্মোক, সো পার্টিতে যাওয়া খুব একটা পছন্দ না। খেলোয়াড় জীবনে অনেক বাইরে কেটেছি নিউ ইয়ার্স, তাই সিডনিতে ফায়ার ওয়ার্কস দেখা বা সাউথ আফ্রিকা কেপ টাউনে ফায়ার ওয়ার্কস দেখা বা লন্ডনে ফায়ার ওয়ার্কস দেখা অনেক কেটেছে। তবে রিসেন্টলি নতুন বছর কেটেছে 2/6 ব্রিয়ান রোডের বাড়িতে, এবছরও সেখানেই কাটবে। আমরা বলতে বলতে গার্গিদিকে একদম পুরো পার্টি লুকে দেখতে পাচ্ছি। গার্গিদি, তাহলে এখান থেকে কি স্টুডিওর পর এই শো শেষ হলে কি কোনো পার্টি বা নিউ ইয়ার্স ইভ সেইভাবে কোনো সেলিব্রেট করার পরিকল্পনা রয়েছে? না, এটা হচ্ছে অনিচ্ছাকৃত পার্টি লুক, কারণ আমার একটা কাজ চলছিল। আচ্ছা। এবং আমি যখন শুনলাম যে আজকে স্টুডিওতে সৌরভ গাঙ্গুলি, মানে স্টুডিওতে না থেকে স্টুডিওর মধ্যে কোনোভাবে উপস্থিত থাকবেন, এবং সবাই যারা আজকে স্টুডিওতে আছে সবাই আমার খুব প্রিয়, তখন তো মানে সম্বরণদা আছেন, তাই লোভ সম্বরণ করতে পারলাম না, যেভাবেই হোক আর কি ছুটে চলে এলাম। তো এটা হ্যাঁ ডেফিনেটলি আমি বাড়িতে মানে জাস্ট কাজ সেরে এসছি, এবার বাড়িতে কিছু সময় দেবো, তারপরে একেবারে পারিবারিক বন্ধুদের সাথে একটা ছোট্ট গেট টুগেদার। পাউলির প্রোগ্রামটাও কি খানিকটা সেরকম? 31st নাইট মানে পাউলির কাছে কি? আমি অ্যাকচুয়ালি মানে খুব বেশি পার্টি পার্সন সেটা বলবো না, কিন্তু হ্যাঁ নিজেদের ক্লোজ বন্ধু বান্ধবদের মধ্যে মানে খুব কাছের যারা তাদের সঙ্গে হাউস পার্টি বেসিক্যালি আমি খুব বেশি পছন্দ করি আর কি। ইনফ্যাক্ট এখান থেকে গিয়েই আমার একটা বন্ধুর বাড়িতে অনেক দিন পরে আমরা অ্যাকচুয়ালি মানে স্কুল ফ্রেন্ডস যারা আর কি, তারা একসাথে একটু আড্ডা হবে, গল্প হবে, এই আর কি। পুজো আর নিউ ইয়ার্সের ইভ তার পার্টি, বন্ধুদের সঙ্গে আড্ডা হুল্লোড়, এইগুলো অগ্নিমিত্রাদি কি বলবে? মানে সেক্ষেত্রে বাঙালির কাছে কি সবসময় বাঙালি একটু বেশি আড্ডাবাজ, যে কোনো একটা ছুতোয় একটা জাস্ট একটা উপলক্ষ দরকার? হ্যাঁ একদম, আমার মনে হয় যে বাঙালির যে কোনো একটা কারণ পেলেই হলো। আমরা আড্ডা মারতে ভীষণ ভালোবাসি, সেটা সরস্বতী পুজোয় হোক না কেন, দুর্গা পুজোয় হোক না কেন, ক্রিসমাস আর নিউ ইয়ার্স তো অফকোর্স। কিন্তু নিউ ইয়ার্সটা আমার মনে হয় যে বেশি, পুজোটা যেরকম একটা ফ্যামিলির সঙ্গে মানে পারিবারিক যে ব্যাপারটা, এইটা আমার মনে হয় বেশি বন্ধু বান্ধব ঘেঁষা আর কি। তো আজ রাতের প্রোগ্রাম মানে 31st আজ রাতেও আমাদের একটা ফ্রেন্ডস কাম ফ্যামিলি একটা গেট টুগেদার আছে, বাট আমার ভীষণ ভালো লাগে, আমার ইচ্ছে আছে কি কোনোবারই হয়নি, বাট এবারে হয়তো এই যাবো যখন এখান থেকে, ওই কয়েকটা টেলিভিশন চ্যানেল দেখা না সারা বছরে কি কি হয়েছে ঘটনা, ওইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। সো মেবি কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যাবো একবার। সৌরভ দা, এই যে আমরা 31st নিয়ে কথা বলছি, 31st মানে যেমন একদিকে একটা বছর ফেলে আসা, ঠিক তেমনি একটা নতুন বছরেও পা রাখা। তো সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় কি কি উইশ চাইবেন? সেটা আপনার নিজের জন্য হতে পারে, ভারতীয় ক্রিকেটের জন্য, বা এনিথিং, মানে আপনার উইশ 2014 জন্য। দেখো, আমার 2014 উইশ সবার আনন্দে কাটুক, আমারও আনন্দ কাটুক, আর মোস্ট ইম্পর্টেন্টলি সানার ভালো কাটুক, কারণ সানা এখন বড় হচ্ছে, তাই জীবনের অনেক সময় সানার সাথে কাটে। শুধু সানা নয়, আমি মনে করি পশ্চিমবঙ্গের সমস্ত ইউথ যারা, তাদের 2014 ভালো কাটুক আর ফ্রুটফুল কাটুক, কারণ পশ্চিমবাংলার ভবিষ্যৎ তাদের উপরই ডিপেন্ড করে। আমারও ভালো কাটুক নিশ্চয়ই, যেটা আগেও বলেছি, খেলার মাঠে ফিরতে চাই, খেলার মাঠের সাথে যুক্ত হতে চাই, দেখা যাক সেটা কিভাবে হয়। আর 2013-র সেরা আবিষ্কার আপনার চোখে? ইটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন। তুমি যদি খেলার দিক দিয়ে বলতে চাও, ভারতীয় টিমের 2013 সেরা আবিষ্কার হয়তো মোহাম্মদ সামি। ভারত এমন একটা ক্রিকেটারকে পেয়েছে যে আমার মতে যদি সে ফিট থাকে, সে ভারতীয় টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর এটাই আমার মতে 2013 সেরা। বিরাট কোহলি বললেও বলতে পারো, কিন্তু বিরাট কোহলি হয়তো 2013-র আগে নিজেকে এস্টাবলিশ করেছে ভারতীয় দলে। তো আমি মনে করি মোহাম্মদ সামি হচ্ছে ভারতীয় টিমের সেরা আবিষ্কার 2013 সালে। সৌরভ দা, বছর শেষের এই আড্ডায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আড্ডা কিন্তু এখানেই শেষ নয়, আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবার ফিরে আসবো। টিভি ছেড়ে উঠবেন না। আমরা ফিরে এলাম, ফিরে দেখা 2013, আমাদের বছর শেষের জমজমাট আড্ডা। এবং সেই আড্ডায় আমি আরো একবার পাউলির কাছে আসতে চাইবো। পাউলি, কলকাতা এই মুহূর্তে বোধহয় পুরো উৎসবের মেজাজে। মুম্বাইয়ের নিউ ইয়ার্স আর কলকাতার নিউ ইয়ার্স, দুটোর মধ্যে কোনটা তোমাকে বেশি টানে? দেখো, বম্বেতে আমি মুম্বাই আর কি, যেটা মানে সেখানে আমি নিউ ইয়ার্স বলতে আমি শুধু 2 বছরই কাটিয়েছি।
বাকি তো ছোটবেলা থেকে এখানেই কলকাতায়। ফারাক বলতে খুব একটা ডিফারেন্স কিছু নেই, সবই ওই একসঙ্গে বন্ধু বান্ধব মিলে আড্ডা করা, মজা করা, গল্প করা, ক্লাবে যাওয়া, ক্লাবিং করা অথবা হাউস পার্টি একই হয় দু জায়গাতেই। তো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন যে তুমি কাদের সঙ্গে এনজয় করতে চাইছো। না পাউলি একটা ডিফারেন্স আছে, ওখানে টি-শার্ট এখানে ব্লেজার পড়তে হবে। বোম্বে যা রাইট সম্পূর্ণ অ্যাবসলিউটলি, কারণ ওখানে একদম ঠান্ডা নেই। তো অবভিয়াসলি মানে যেটা অগ্নিদি বলছিল না শর্ট মানে ড্রেস, ব্ল্যাক ড্রেস, তো সেখানে ব্ল্যাক কেন বিভিন্ন রকমের শর্ট ড্রেসেস অ্যান্ড মানে অনেক রকম এক্সপেরিমেন্ট করা যায়, যেটা মানে অ্যাটলিস্ট কলকাতায় একটু হালকা একটু কিছু লাগে, অ্যাটলিস্ট একটা হালকা জ্যাকেট, কিছু লিনেন জ্যাকেট হতে পারে অথবা সামথিং মানে শ্রাগ মতো কিছু আর কি। সম্বরণদা বা পাউলি একটা অন্যরকম মেকওভারের কথা বলছিলেন, কিন্তু আমাদের সঙ্গে এমন একজন রয়েছেন যিনি এবছর একটা অন্য মেকওভার ঘটিয়েছেন। আমরা গার্গীকে দেখেছি, ছোট পর্দায় অভ্যস্ত ছিলাম, শাড়িতে গার্গী, কিন্তু তারপর সেখান থেকে একটা কমপ্লিট অন্যরকম একটা বড় পর্দায় চলে আসা, অন্য ধরনের রোল। 2013 এই মেকওভারটার কারণ কি, আমি গার্গীর কাছেই জানতে চাই। না স্পেসিফিক কোনো কারণ নেই, আমি মানে একটা কাজ ক্রমাগত একইভাবে করে যেতে খুব বোর ফিল করি। তো প্রায় তো 10 বছরের উপরে হয়ে গেল, 10 বছরে অনেক বেশি হয়ে গেল আমি অভিনয় করছি। আমার মনে হলো কি যে একটু নিজের কাছে নিজেকে একটু নতুন করে, মানে একটা কথা আছে না যে তোমায় নতুন করে পাবো বলেই হারাই ক্ষণে ক্ষণ ওমর ভালোবাসার ধন। তো এই ভালোবাসার ধনটাকে আর নতুন করে পাওয়ার জন্যই বোধহয় একটা মেকওভার। ঠিক মেকওভারও নয়, নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ, যে দেখা যাক না, সবাই তো বলতো গার্গীকে শাড়ি ছাড়া আর কিছুতে দেখা যায় না। আমি তখন ভাবলাম যে আমি যে অন্যান্য পোশাকেও, মানে যে পোশাকে আমি সাবলীল হতে পারবো, তাতে যে সত্যি সত্যি বাদবাকিরাও আমাকে দেখে ভালো লাগাতে পারে কিনা সেটা একবার দেখি। মানে এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমার মনে আছে আমি একটা ফ্যাশন শুট করেছিলাম, মনে আছে তোমার অগ্নি? সেটাতে ওর এক জামা পোশাক আশাক ছিল, ও বললো তুমি তো ম্যানিকুইন হয়ে গেছো। খুব সুন্দর। 2014 জন্য এরকম নতুন কোনো চ্যালেঞ্জ সেট করেছো নিজের সামনে? না, আমি কিছু সেরকম ভাবে সেট করি না, আমি খুব অনেস্টলি কাজ করে যাই, এবং সেটা যে একেবারে হ্যাঁ ডেফিনেটলি, মানে আমি সবসময় মনে করি পরিশ্রমের কোনো বিকল্প নেই, সেটা যেভাবেই হোক। ইনফ্যাক্ট পাউলিকেও তো আমরা দেখেছি ও কীভাবে নিজের চেহারা তৈরি করেছে বাইরে যখন কাজ করতে গেছে, বিভিন্ন, মানে এখানে সম্বরণদা আছেন, গৌতম আছেন, সবাই যে যার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম আমরা করি, এবং আমি সেরকমভাবে কোনো চ্যালেঞ্জ নয়, কাজটা করে যাচ্ছি অনেস্টলি, ভালোবেসে, দেখা যাক। গৌতম দা, খেলার বাইরে 2013 ফিরে দেখায় সবচেয়ে বড় ঘটনা আপনার চোখে? সচিন তেন্ডুলকরের চলে যাওয়া। কেন, এবং আরো যদি একটু? না, টেন্ডুলকার 1989 থেকে, টেন্ডুলকার তো শুধু ক্রিকেটার ছিলেন না, তিনি বলতে গেলে মিস্টার ইন্ডিয়া ছিলেন, এবং একটা পুরো জাতির আবেগ, জাতির ভালো লাগা, জাতির খারাপ লাগা, জাতির বিষণ্ণতা সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে, এবং সবসময় থেকে যারা ক্রিকেটে হয়তো আগ্রহ নেই তারাও হয়তো জিজ্ঞেস করতেন যে সচিন কি করেছে, সচিন আউট হয়ে গেছে কিনা। এই যে একটা, ভারতবর্ষের বাইরে আমার মনে আছে যে বহু বছর আগে 1992-তে ওয়াসিম আকরম আমাদের জন্য একটা লেখা লিখেছিলেন আনন্দবাজারের জন্য, তাকে আমরা একটা কাশ্মীরি কার্পেট দিয়েছিলাম, যেহেতু ওই পাকিস্তানি কারেন্সিতে পেমেন্ট করা প্রবলেম ছিল। সেটা যখন সিডনি এয়ারপোর্টে যখন ওই কনভেয়ার বেল্টের উপর একজন আটকে ছিলেন, তো আটকে বলেছিলেন যে এটা একটা কী জিনিস, এটা খুলতে হবে পুরোটা, এবং এমনভাবে প্যাকিং করা ছিল, খোলা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তখন উনি বলেছিলেন যে, পরিচয় জানার পর বলেছিলেন একটা শর্তে ছাড়তে পারি, যদি আপনি টেন্ডুলকার নিয়ে কিছু বলতে পারেন, আপনাদের নতুন ছেলেটা নিয়ে। এই যে টেন্ডুলকার ঘিরে অবিশ্বাস্য সব ঘটনা, এগুলোই তো আর ঘটবে না, যেগুলো জাস্ট ক্রিকেট ছিল না, ক্রিকেটের বাইরে একটা এক্সট্রা টেরিস্ট্রিয়াল কিছু ঘটতো। অবশ্যই। ঠিক এই নোটটাতে আমি এই একই প্রশ্নটা ফ্লোরে সবার কাছে আসতে যাবো। সমরণদাকে দিয়ে শুরু করবো। সমরণদা, 2013 সবচেয়ে বড় ঘটনা তোমার চোখে? অনেক কিছু আছে, তার মধ্যে যারা গৌতম বলে সচিনটা কি জানো তো, সচিনটা একটা অভ্যেস। 24-25 বছর ধরে সকালবেলা উঠে খবরের কাগজে সচিন, টিভির পর্দায় সচিন, আলটিমেটলি মাঠে সচিন, ইটস এ হ্যাবিট হয়ে যায় আমাদের। 13 চলে গেল, সচিনও আর নেই। সচিনও নেই, আবার দেখো নোবডি ইজ ইন্ডিসপেন্সিবল, তাই তো আমরা জেনে এসেছি, আলটিমেটলি অন্য কেউ হিরো আসবে। পাউলি? আমার কাছে তিনটে মূল ঘটনা। একটা তো সচিনের ডেফিনেটলি মানে ভগবান আর কি, ক্রিকেটের ভগবান যেটা বলি আমরা, সচিনের চলে যাওয়াটা মানে আমি মানে সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছিল। অ্যান্ড আমি খুব কম সময় আছে যে পার্সোনাল কোনো কারণে আমি কাঁদি, কিন্তু সত্যি সেটা মনে হয়েছিল যে কিছু একটা পাবো না এরপর থেকে আর কি, যেটা একটা ম্যাজিকের মতো ক্রিয়েট হতো, মানে সিনেমার পর্দায় যেরকম ম্যাজিকের মতো ক্রিয়েট হয় ঠিক ওরকম অভ্যেস। গার্গী, এই একই প্রশ্নটা। ঠিকই,
মানে যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি, সচিনকে ছেড়ে সে প্রসঙ্গটা আসে না। মানে ও হচ্ছে সমস্ত দেশের একটা আবেগ, আর আমরা তো বাঙালি, বাঙালি আবেগে চলে, বাঙালি অভ্যেসে চলে, মানুষই হয়তো অভ্যেসে চলে। তো সেই জায়গা থেকে একটা ঠিকই নাড়া খাওয়া। আর একটা যেটা আমার সবসময় মনে হয় যে অনেক কিছু ঘটেছে যেগুলো ঘটার কথা ছিল না, সেরকম কিছু ঘটনা 2014-তে যেন আর না আসে। অগ্নিমিত্রাদি খুব দ্রুত। অফকোর্স সচিন, মান্না দে, ঋতুদা, অ্যান্ড অফকোর্স আমার ভীষণ ফেভারিট ফারুক শেখ, ওনার কথাটা না বললে চলে না। ফারুক শেখ, এবং যেটা ঘটনার কথা গার্গী বলছিল যে এই মহিলাদের নিয়ে অনেক খারাপ ঘটনা আমাদের 2013-তে হয়েছে, সেটা যেন 2014-এ না হয়। আমরা যেন সেফ অ্যান্ড সিকিউর এবং আনন্দে আমরা যেন রাস্তাঘাটে যেতে পারি, চলতে পারি, ভালোভাবে থাকতে পারি। অবশ্যই আমাদের এই বছর শেষের আড্ডার জন্য আমাদের যারা গেস্ট ছিলেন সকলকে ধন্যবাদ জানাবো। 2013-র মেয়াদ আর মাত্র 3 ঘন্টা, তারপরেই একটা নতুন বছর, নতুন শুরু 2014। সেদিকে সবাইকার নজর থাকবে, আর আপাতত আপনাদের সবাইকার নজর থাকুক শুধুমাত্র এবিপি।